বিশেষ দিনে চ্যানেল আয়ের অন্যতম আকর্ষণ থাকে চলচ্চিত্রের কালজয়ী তারকাদের এক্সক্লুসিভ আলাপচারিতার অনুষ্ঠান, যেখানে তারা খ্যাতিমান শীর্ষ চলচ্চিত্র সাংবাদিক আব্দুর রহমানের মুখোমুখি হয়ে অকপটে বলেন তাদের জীবনের গল্প গাঁথা, বলেন একান্ত ব্যক্তিগত প্রসঙ্গ যা আগে কখনো আর কারো সাথেই বলা হয়নি। প্রায় 4 যুগ পর ববিতা যেমন কোনো টেলিভিশন চ্যানেলে প্রথমবারের মতো দেখা দিয়েছিলেন অন্তরঙ্গ ববিতা অনুষ্ঠানে। এবার কালজয়ী আরেক অভিনেত্রী শবনম বাংলাদেশে এলেন টেলিভিশনের পর্দায়। মুখোমুখি হয়েছেন রূপনগরের রাজকন্যা নামের বিশেষ অনুষ্ঠানে। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। এইমাত্র যে গানটি আমরা শুনলাম অথবা দেখলাম, খুবই বিখ্যাত একটি গান। বাংলাদেশের চলচ্চিত্রে যে কয়েকটি গান স্মরণ করা যায়, কালকে স্মরণ করা যায়, তেমনি একটি গান আমি রূপনগরের রাজকন্যা। হারানো দিন নামে একটি চলচ্চিত্র, যেটি 1961 সালে মুক্তি পেয়েছে। আমরা অনেকেই খুঁজি সেই রাজকন্যাকে, কোথায় সেই রাজকন্যা? খুঁজতে খুঁজতে অবশেষে সেই রাজকন্যার দেখা পেলাম, অথবা এমনও বলা যায় তিনি দেখা দিলেন অনেক বছর পরে বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেলে। সেই রাজকন্যা তিনি শবনম, আজকে আমার অতিথি। শবনম আপা, প্রথমে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনার অনেক অনেক শুভেচ্ছা, আমাকে ডেকেছেন। একটি বিশেষ দিন, 17 আগস্ট 80 বছরে পদার্পণ করতে যাচ্ছেন আপনি। জি, এই জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন, আপনার জন্য অনেক শুভকামনা এবং শুভেচ্ছা। থ্যাংক ইউ। বলছিলাম হারানো দিনের কথা। যে কারোরই এখনকার জেনারেশন যারা ইউটিউব দেখেন বা পুরোনো দিনের গানগুলো দেখেন, এই সুরটুকু, এই গানটুকু অন্তত 2টি লাইন হলেও তারা জানেন। কিন্তু এই ছবির আগেই বাংলাদেশের চলচ্চিত্রে আপনার পদার্পণ ঘটেছিল, যদিও ছোট ছোট চরিত্রগুলোতে। প্রথমে একটি চলচ্চিত্র এদেশ তোমার আমার, এতেশাম সাহেবের একটি নাচের দৃশ্যে আপনি ছিলেন। আপনি তখন নাচ প্র্যাকটিস করতেন বাফাতে। পরের আরেকটি ছবিতে রাজধানীর বুকে, সেখানে একটি গানের দৃশ্যে আপনাকে আমরা পাই। তারপর ইতিহাস, হারানো দিন। রাজধানীর বুকের পরেই সব পাবলিকরা বলেছিল যে হিরোইন ওনাকে কেন না হলো না শবনমকে, অনেকের এটা। তারপরে এতেশাম সাহেব চিন্তা করলেন যে এর পরের ছবিতে শবনমকে আমরা হিরোইন দেব। তারই ছোট ভাই মুস্তাফিজ হারানো দিন ছবিটি পরিচালনা করেছিলেন। আপনি ছিলেন একক নায়িকা। সেটি অনেক বছর আগে, 61 সাল যদি আমরা ধরি, সেই 64 বছর আগে স্বপ্নের নায়িকাকে আমরা এখন সামনাসামনি দেখছি। আল্লাহর রহমত। আপনারা 2 বোন ছিলেন, বড় বোন নন্দিতা, তারপরে আপনার নাম ছিল ঝর্ণা। বড় বোন নাচের দিকে চলে গেলেন, তার দেখা দেখি নাচের জন্য আপনারও আগ্রহ তৈরি হল, এবং আপনার বাবা তিনি আপনাকে, আপনার বোনকে নাচের ব্যাপারে উৎসাহ যোগাতেন, নিয়ে যেতেন। তখনকার কনজারভেটিভ সময়ে এটা ভাবাই যায় না। আর আমার ফ্যামিলি ভীষণ কনজারভেটিভ ছিল। আপনার মার অবদানও ছবির জন্য যখন অফার দিল, মা তো কিছুতেই রাজি না। মা বলে ও কিছু পারবেই না, ও ছেলেদের মতো খালি গেম খেলে। আপনি ডাঙ্গুলি খেলতেন, মার্বেল খেলতেন, ঘুড়ি ওড়াতেন, মানে একটা ছেলে যা যা করে। খালি ফুটবল ছাড়া সব গেম খেলতাম আমি। কিন্তু ফুটবলে বাবার সঙ্গে স্টেডিয়ামে। আপনার বাবা বিখ্যাত রেফারি ছিলেন, ননিব বসাক। বাবা আপনার জীবন জুড়ে আছেন, আপনার মা জীবন জুড়ে আছেন, এবং আপনার একেবারে নিজস্ব চেষ্টায় আপনি দখল করে নিলেন বড় পর্দা, সিনেমার পর্দা। দোলে বাঁশির সুরে আমি যে
না গো রহিতে মন যে আমার হারিয়ে ফেলেছি আমি যে ভালো তোমারে বেসেছি সুরে সুরে তুমি মরে বারে বারে আর দেখো না রহমান ভাই বিশ্বাস করেন তখন জানতাম না যে সিনেমা কি, সিনেমার শুটিং কিভাবে হয়, ক্যামেরা কি, কিচ্ছু জানতাম না। একদম নীল ছিলাম, বিকজ আমার ফ্যামিলিতে সিনেমা দেখতে পারতাম না, দেখি নাই। যখন আমি ক্যামেরার সামনে দাঁড়ালাম সিনেমা কি জানি না আর কি। জেনে ছোড়া আপনার মামারা খুবই কনজারভেটিভ ছিলেন এবং তারাও কখনো চাননি না। যে আপনি সিনেমায় তাদের অভিনয় সাথে করেন। আমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে। হ্যাঁ, তারা বোধহয় আপনাদের পরিবারটাকেই তাদের আর কাছাকাছি রাখতে চাননি। এত পারিবারিক বাধা সত্ত্বেও আপনি কিন্তু হাল ছাড়েননি। সেদিন যদি মামাদের বাধা বিপত্তি মেনে নিতেন তাহলে এই রাজকন্যার জন্ম হতো না। ফলে সেই ৩-৪ বছর আমাদের সাথে কোনো সম্পর্ক ছিল না। যখন চান্দা আর তালাশ রিলিজ হলো, দেখলো যে না মেয়েটা তো ভালোই করছে, ভালোই নাম কামাচ্ছে, তারপর আস্তে আস্তে চান্দা এমন একটি ছবি, উর্দু ভাষার ছবি। আজকের শবনম, তখনকার ঝর্ণা, উর্দু জানতেনই না আপনি। না। কিন্তু এই চান্দা ছবিতে অভিনয়ের অফার আসার কারণে আপনি কিন্তু খুব মাত্র 22 দিনে উর্দু ভাষাটা রপ্ত করেছেন মানে পড়ালেখাটা শিখে নিয়েছি আমি। এবং অভিনয় করলেন, ডাবিং করলেন, সবকিছু করলেন। এবং এই চান্দা তখনকার পাকিস্তানে আরেক মাইল ফলক স্পর্শ করেছিল। নায়কও ছিলেন রহমান, বিশেষ করে চান্দা। চান্দা তো না, তালাশও রহমান। তালাশও রহমান। তালাশের পরিচালক ছিলেন মুস্তাফিজ সাহেব। এবং এই তালাশ আপনাকে পায়ের নিচে এমন একটি শক্ত শিকড় তৈরি করে দেয়, তখন অল পাকিস্তানে শবনম ছাড়া বড় পর্দায় আর কাউকে মানুষ ভাবতে পারেনি। शानों से आंचल झलकने लगा ऐसे में दिल है न जाने कहाँ मौसम रंगीला नशीली हवा ऐसे में दिल है न जाने कहाँ जुल्फे हवाएं उड़ाने लगी कलियां खिले मुस्कुराने लगी उनकी नजर से नजर क्या मिली दिल की उमंगे सजाने लगी ওই সময়কার কথা এগুলো চিন্তা করলে আশ্চর্য লাগে যে কি করে উর্দু শিখলাম আর কি করে করলাম। মানে আই কান্ট বিলিভ ইট যে এই পর্যায়ে যাব আর কি। যখন ওখানে গেলাম অনেকেই বলেছে দূর, আমি তো খুব রোগা পাতলা ছিলাম, তো বলে দূর এই মেয়ে কী করবে, 1-2টা ছবি করে চলে যাবে, মানে ফ্লপ হবে চলে যাবে, এই মেয়ে কী করবে। কেউ বলেছে, কোনো হিরোইনই বলেছে। এই কথা শুনে আমি বললাম যে আচ্ছা বাঙালিরা কি করতে পারে দেখিয়ে দেবো। আমার একটা মানে জেদ ছিল, উঠে গেছিল যে আমি দেখিয়ে দেবো এটা করে যে বাঙালি পারে কিনা। তালাশ উর্দুর পরে এলো জোয়ার ভাটা নামে একটি ছবি। আমার মনে হয় আমি নিজেকে খুব লাকি মনে করি যে এত ডিফারেন্ট রোলও পেয়েছি, ক্যারেক্টার, আর সেগুলো যে করতে পেরেছি এটাই আমার আর কি আনন্দ। মন যদি ভেঙে যায় যা যা কিছু বলবো না তোমার যাবার বেলা আমার প্রেমের কথা তুলবো না নাই বা মান্য বাধা চোখের জলে রেগে না পথ চেয়ে কাঁদবো না হায় নিরবধি তোমার পথের জ্বালা তোমার পায়ের ধুলা মুছিয়ে দিয়েছি আঁখি জালে সে তো অনেক বড় সান্ত্বনা। এরপরে যে ছবিটি, সেই ছবির অন্তত একটি গান রাজ্জাকের সঙ্গে, আয়নাতে ওই মুখ দেখবি যখন, কপলের কালো তুল গুনগুন করে। 60 সালে একটি চলচ্চিত্র আপনি করেছিলেন। ছবিটির নাম ছিল
আজান প্রয়াত ফজলুল হক জি সাহেবের উনি ডাইরেক্টর ছিলেন। এই ছবিটা আমার তো মানে কমপ্লিট করতে পারিনি, কিছু প্রবলেমের জন্য কিছুদিনের জন্য বন্ধ হয়ে গেছিল। আমি আবার ব্যস্ত হয়ে গেছে, এদিকে করতে পারি নাই আমি। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা জি, পরিচালক ফরিদুর সাগর রেজা সাহেব, সাগর ওনারই ফাদার। পরবর্তী সময়ে উত্তরণ নাম দিয়ে এই ছবিটি মুক্তি পায় আচ্ছা, আচ্ছা। ৭৫ সালের দিকে। দীর্ঘ বছর পরে কোনো টেলিভিশনে আপনার মুখোমুখি হওয়ার সুযোগ পেয়েছি অথবা আপনি সময় দিয়েছেন এটি আমার প্রথম জীবনে এখানে বাংলাদেশে। বাংলাদেশে। এটি আমাদের জন্য একটি বিশাল সৌভাগ্যের বিষয়। জন্য সৌভাগ্য যে আমি এই চ্যানেল আইতে এসে আজকে ইন্টারভিউ, বিকজ চ্যানেল আই বাংলাদেশে এত পপুলার। তো যখন আপনি অফার দিলেন মনে করলাম করি, রহমান ভাই আছে করি। না, এই যে ৮০-তে পদার্পণ করলেন, আপনার অনুভূতি কি? আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমি এত বছর পার হয়ে গেল আমার জীবনে, মানে সো কুইক, এত তাড়াতাড়ি এই ৮০-তে পড়লাম কীভাবে আমার চিন্তা করতে পারি না। আমার মনে হয় কিছুদিন আগেও তো আমি ছিলাম 70, কী করে ৮০-তে আসলাম, মানে এখনো বিশ্বাস করতে পারছি না। এই যে আমরা যদি এখানে একটু তাকাই পেছনে, যে শবনম রূপনগরের রাজকন্যা, সেই দিনগুলো একটু কি মনে করতে পারেন আপনি? উফ, কী যে কষ্ট করে কাজ করেছি তখন। আউটডোরে গেছি রহমান ভাই কক্সবাজারে, বিশ্বাস করেন না হোটেল না কিচ্ছু ছিল না তখন। টেন্ট লাগিয়ে টেন্টের ভিতরে থাকতাম। বললাম চাচার ক্যাপ্টেন চাচা এতেশাম সাহেব। চাচা থাকবো কোথায়, বলে এইখানে। আমি সেইখানে কী করে থাকবো, দিনে তো শুটিং করলাম ঠিক আছে, রাত্রে এর ভিতরে কী করে থাকবো, বলে চিন্তা করিস না সব বন্দোবস্ত আছে। থাকতাম, থেকেছি, সকাল হয়েছে, শুটিং করেছি, আবার ঝগড়াও করেছি। চাচা এটা এত কষ্ট করে আপনি এটা, মেয়েদের জন্য একটা ওখানে বাথরুম নাই কিছু, সে কী যে কষ্ট। চান্দা যে ছবিটির কথা বললাম এতেশাম সাহেবের, উর্দু ছবি, ৬২ সালে মাত্র ২২ দিনে আপনি উর্দু ভাষাটা রপ্ত করেছিলেন। এই দিনগুলো কি মনে পড়ে আপনার? হ্যাঁ, মনে পড়বে না কেন, কত কষ্ট। সেই সকালবেলা উঠে কোনো রকম ব্রেকফাস্ট করেই সুরুর বারাবাং কবি রাইটারও ছিলেন, গানও লিখেছিলেন আর ডায়লগগুলো, ওনার বাসায় চলে যেতাম। ওনাদের যে বাচ্চা ছিল, বাচ্চাদের শিখিয়ে দিল যে তোমরা শবনম আন্টির সাথে বাংলাতে কথা বলবে না, উর্দুতে। যাই ভুল ভাল বলতাম ওদের সাথে বলে শিখেছি আর কি। তখন চিন্তা করতাম উফ কী কষ্ট এই ভাষা, কিন্তু তারপরে এমন হয়ে গেল যে এখন মনে হয় কিছুই না। এত বছর পর কি আপনার মনে হয় যে বরফের পুতুল অশোক ঘোষের অনেকগুলো বিখ্যাত গান আছে, দৃশ্যগুলো খুবই সুন্দর, আরেকটি গান ছিল ও নদী ও আকাশ, ওটা আমার খুব পছন্দের গান। ओ नदी ओ आकाश, লঞ্চে করে রাজ্জাক এবং আপনি গান হ্যাঁ গাচ্ছেন। মনে আছে ওটা। সেদিন আমার লাস্ট ডেট, আবার রাত্রিবেলা আমার চলে যেতে হবে পাকিস্তানে। তো অশোক আমার দেবর ছিল, অশোক জলদি করো এই করতে, নানা শেষ করতে দেন তারপরে যাবেন আপনি। কিছু বলতে পারতাম না দেবর, আচ্ছা ভাই ঠিক আছে শেষ করেই যাব। টোকার মধ্যে ছিল না ওই লঞ্চের মধ্যে ছিল। হ্যাঁ, সাঁতার জানতাম না, সবচেয়ে ও ভয় আর ছিল। রাজ্জাক সাহেবও বলতেছিল যে কি অশোক কি করতেছেন আপনি, কোথায় নিয়ে যাচ্ছেন আমাদের। রাজ্জাক তো সাঁতার জানতো, আমি জানতাম না, তো আমার এই ভয়টা ছিল। জীবন আমার গেল মিছে, জীবন আমার গেল মিছে, ঘুরে সময়ের পিছে, শান্তিটাকে ছুটি দিয়ে যাব দূরে চল। Leave Limely with cute lemon soap. জীবন আমার গেল মিছে, জীবন আমার গেল মিছে, ঘুরে সময়ের পিছে, শান্তিটাকে ছুটি দিয়ে যাব দূরে চল। Leave Limely with cute lemon soap.
এমন একটা সময় ছিল তখনকার পাকিস্তানের বিভিন্ন প্রদেশে আপনার এত বেশি ছবি তাই ছিল। দুটো তিনটে করে লাগতো। হ্যাঁ, শবনম সপ্তাহ নামে তার নামে ছবির উৎসব চলতো ধারাবাহিকভাবে। একটি ছবি যেটি 6 বছর হলে চলেছে, ওটা ছিল ফিল্ম আয়না, ছিল বাংলাদেশেরই নজরুল নজরুল ইসলাম। ছবিটার মধ্যে না কমেডি না ফাইট কিছু না, জাস্ট রোমান্টিক একটা সাবজেক্ট, ফ্যামিলি সাবজেক্ট নিয়ে আর কি, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের সাবজেক্ট নিয়ে। প্রেজেন্টেশনটা খুব ভালো ছিল ছবি, লোক এত পছন্দ করেছে। 6 বছর 6 বছর একটা হলে। আর মিউজিক সুপার ছিল, বললাম না মিউজিক অনেক হেল্প করে ওই গল্পতে। রবীন্দ্রের মিউজিক খুব ভালো। প্রসঙ্গে আসলেন সুরের প্রসঙ্গে। সুরের আরেক জাদুকর রবিন ঘোষ। ছবি করতে করতেই তো তার সঙ্গে আপনার এক সম্পর্ক তৈরি হয়ে জি, গেল। প্রথম ছবিতেই। সুরের সঙ্গে শেষ পর্যন্ত আপনি মালাটা গাঁথলেন। রবিন ঘোষের সঙ্গে কিভাবে আপনার এই সম্পর্কটা তৈরি হলো? ওই একই অফিসে রিহার্সাল করতে উনিও যেতেন, ওই এতেশাম সাহেবের অফিসে। আমাদেরও ডাকতো, তখন আমরাও উর্দুর জন্য যেতাম রিহার্সাল। আমাকে, রহমান ভাইকে, সুভাষ দত্তকে, যে তোমরা আসো ক্লাস নেব, কয়েকটা ডিফিকাল্ট সিন যেগুলো আছে সেগুলো ক্লাস। ওই আসা যাওয়া করতে করতে একটা লাইকিং হয়ে গেল আর কি। তার কোন জিনিসটি আপনাকে বেশি মোহগ্রস্ত করেছিল, সুর না ব্যক্তি মানুষ? তার মিউজিক। রাত্রিবেলা রেকর্ডিং করে 2টার সময় এসে আমাকে ডাকতেছে, ওটো কি হইলো, এই রেকর্ডিংটা শোনো না তুমি। আমি বলছি, রাত্রি 2টার সময় তুমি আমাকে জাগাচ্ছ রেকর্ডিং শোনাবার জন্য? বলে ওঠো, ওইটা শোনো কেমন হইলো। আরেকটু জানতে চাই, যদি কিছু মনে না করেন, মানে ভালো লাগাটা কে প্রকাশ করেছিল প্রথম, আপনি নাকি উনি? রবীন। কি বলেছিলেন, সুরের মাধ্যমে নাকি? না, আমি লাহোরে ছিলাম, ওই ক্রিকেট খেলতে গিয়েছিলাম ঢাকাতে বন্যার জন্য। তো আমি একা ছিলাম, আমার সঙ্গে মাও ছিল না, বাবাও ছিল না, গার্জেন ছিল সুমিতাদি। তো ওইখানে চান্স পেল রবীন ঘোষ। কিভাবে চান্সটুকু পেল? ওই সবাই তো আর ঘরে বসে নেই, কেউ যে যার মতো, কেউ ছবি দেখতে গেছে, কেউ শপিং করতে গেছে। তখন আমি একা পেয়ে আমাকে সে অফার করলো আর কি। এইভাবেও কি বলা যায় যে ফিল্মের যারা ডিরেক্টর ছিলেন তার বাইরেও রবিন ঘোষের এক উৎসাহ আপনাকে এই পর্যন্ত নিয়ে আসার পেছনে কাজ করেছে? আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, রবীন আমাকে কোনোদিন অ্যাপ্রিসিয়েট করে নাই, কোনো ছবিতে অ্যাপ্রিসিয়েট করে না। বরঞ্চ আমার যা খারাপ লেগেছে তার কাছে খারাপটাই বেশি বলেছে, যে তোমার এই জিনিসটা খারাপ, এটা ঠিক করো, ওইটা খারাপ, ঠিক করো নেক্সট। এইভাবে কোনো দিন কোনো ছবির জন্য অ্যাপ্রিসিয়েট করে না। এইটাই আমাকে বোধহয় বেশি সাপোর্ট দিয়েছে, যে খারাপগুলো আমি কেন খারাপ হলো, কেন আরো ভালো করতে হবে। ঠিকই বলেছে উনি, যা পরে দেখতাম তো হ্যাঁ ঠিকই বলেছে, ওইটা আবার ঠিক করার জন্য চেষ্টা করতাম। কিন্তু আমরা যা দেখি, আপনি যে ছবিতে থাকতেন সেই ছবির সুরগুলো আপনার লিপসিং থেকে যেগুলো আসতো একেবারে অন্যরকম। প্রায় ছবিতেই রবীনের। হ্যাঁ, কিন্তু অনেক বেশি আবেগ ছিল, আবেগ। অনেক বেশি টিউনিং ছিল। এটা বোধহয় ভালোবাসা থেকে। হ্যাঁ ঠিকই বলেছে। हमें खोकर बहुत पछताओगे जब हम नहीं होंगे, भरी दुनिया को वीरा पाओगे जब हम नहीं होंगे। हमें अपना नहीं जाने तमन्ना, गम तुम्हारा है कि तुम किस पर। এত তীব্র আকর্ষণ দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল, এক কথায় দর্শক মোহিত ছিলেন জি। শব্দম নামে। শব্দম নামের অর্থ তো বিন্দু বিন্দু শিশির কণা, শিশির ফুলের। বিন্দু, রাত্রিবেলা যে শিশির বিন্দুটা পড়ে। কিন্তু সেটা হচ্ছে মৌসুমী একটা শিশির বিন্দু। আমরা এই নামটাকে শবনম নামের মোড়কে আমরা পেয়ে গেলাম আজীবনের জন্য। আপনার অনেক কন্ট্রিবিউশন ছিল। যে ছিল যে একটা পর্যায়ে আমার একটা লাইফের কি, আমি একটা জায়গায় পেন্সিল দিয়ে ধরেন একটা দাগ করে নিয়েছি স্ট্রেট, আর চিন্তা করতাম আমাকে ওইখানে পৌঁছতে হবে।
যে একটা গাছে, যে এই গাছের উপরে যেতে হবে আমাকে, আর কিছু ছিল না। যে আমার সম্বন্ধেই বলে যে পারবে না, এটা না এটা না, আমি ওইখানে উঠে দেখাবো আর কি। সিনেমার ক্ষেত্র এইটাই ছিল যে এই যে পাঞ্জাবি, ওখানেও গ্রুপ আছে উর্দু আর পাঞ্জাবি। পাঞ্জাবি ছবি অনেক আগে থেকে আমাকে অফার দিয়েছে, আমি না করেছি। বলছে না, আমি বলতে পারি না, আমি করবো কী করে। কিন্তু তো আমি নিজের থেকে কিন্তু রেডি থাকতাম। ঘরে যে চাকর বাকর ছিল, ওরা যে পাঞ্জাবিতে কথা বলতো, সেই সাউন্ডটা আমি নিতাম। রপ্ত করতেন। না, করবো না, করবো না, করবো না। এক পর্যায়ে এসে এটা দেখলাম যে পলিটিক্যাল ব্যাপার হয়ে যাচ্ছে, যে শবনম পাঞ্জাবি করতে চাচ্ছে না, উর্দু ছবি। এক পর্যায়ে এসে আমাকে করতে হলো ওটা ভাঙার জন্য, যে শবনম পলিটিক্যাল কিছু করে নাই, শবনম পাঞ্জাবি বলতে পারে না বলে সে রিফিউজ করেছে। তিনটা ছবি করেছে পাঞ্জাবি। সকলে বলেছে থেকে যাও, তো পাঞ্জাবি ছবি আরো করা। বলছে না, যেটুক করার দেখাবার দেখিয়ে দিলাম, আর না। আপনি কি খুব জেদি মহিলা ছিলেন? খুব জেদি, এখনো জেদি। কিন্তু আমাদের কাছে তো সবসময় পর্দা, এই যে, এবং এখনো দেখছি সবসময় একটা মিষ্টি হাসি, যেটা ছিল বলেই বোধহয় এই পর্যন্ত তো আসছেন। আপনার অনেকগুলো বাংলা চলচ্চিত্র আছে, বিখ্যাত বিখ্যাত, বিশেষ করে গাজী মাঝারুল আনোয়ার, সন্ধি, শর্ত। এবং একেবারেই সর্বশেষ ছবি, আজ থেকে ২৬ বছর আগে যেটি মুক্তি পেয়েছিল, কাজী হায়াতের আম্মাজান, মান্নার মা হিসেবে। এটি অন্য একটি চরিত্র, একদম। রহমান ভাই, ভেরি লাকি। আমি বলবো যে আমার প্রথম ছবি হিট হলো হারানোদিন, অ্যান্ড লাস্ট ছবি অলসো সুপারহিট। তো আল্লাহ অনেক মেহরবানি যে প্রথম অ্যান্ড লাস্ট ছবি সুপারহিট দিয়ে আমি রিটায়ারমেন্ট নিয়েছি। আম্মাজান মুক্তি পাওয়ার ২৬ বছর পেরিয়ে গেল, এরপর আর আপনাকে কখনোই বড় পর্দায় খুঁজে পাওয়া যায়নি। মান্না আমার মনে হয় আম্মাজানের জন্য মান্না পারফেক্ট ছিল, আর ওর জন্য বোধহয় জন্ম নিয়েছিল। এরপরে কি আর কোন ছবির অফার প্রচুর আসে? কিন্তু আপনার, আমি নিজে করি নাই, বিকজ আম্মাজান এত হাইটে নিয়ে গেছে আমাকে, এরপরে যে কোনো ছবি, যে কোনো ক্যারেক্টার আমি করতে পারি না। আপনার বিপরীতে পর্দায় আপনার যারা নায়ক ছিলেন, রহমান ভাই খুবই একটা মজার লোক ছিল। সবাই হাসি খুশি থাকতো নিজেও, আর তার সঙ্গে যে কাজ করতো তাকেও হাসি, মানে মাতিয়ে রাখতেন। খুবই ভালো একজন লোক ছিল। তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে। রাতেরও আকাশে তারারও মিতালি আমারে দিয়েছে সুরেরও গীতালি। কত যে আশায় তোমারি নামে জ্বালিয়ে আমি রেখেছি দীপালি। আকুল ভোমরা বলে সে কথা বকুলেরও কানে কানে। তারপরে আপনাকে আমরা পাই নায়ক নাদিমকে, অনেকগুলো বিখ্যাত ছবির নায়ক তিনি। 50টা ছবি আমি। চমন চমন কলি কলি ডগর ডগর গলি গলি
गजल सुना तू ऐशुआ कमल खिला मेरा सनम आ गया प्यार कोई खेल नहीं होता बंधन है ये जीवन का जुड़ने लगी तेरी मेरी राहें उठे कभी झुके ये निगाहें ला 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 আপনার কি মনে আছে কতগুলো ছবি হবে আপনার? এটা তো বলা মুশকিল একদম। বাংলা, উর্দু, পাঞ্জাবি মিলিয়ে আমার যতটুকু ধারণা 300-র কাছাকাছি, 200 করি। যেগুলোতে আপনাকে সদর্পে পাওয়া যায়। এই শবনমের জন্ম না হলে ঝর্ণা বর্ষা কি করতেন, কি হতেন? একজন হাউস ওয়াইফ হতো, রান্না করতো, বাচ্চারে বড় করতো, এইটাই হতো। কিন্তু ফিল্মে আসার কথা তো চিন্তা করি নাই। আর তখন তো এমন বয়স ছিল চিন্তার কোনো সুযোগই ছিল না। মা বাবা ডাঁট খেয়ে আর পড়াশোনা না শিখেই সময় পেতাম না, আর এগুলি চিন্তা কীভাবে করব। আপনার আরও যারা নায়ক ছিলেন, হারুন, আজিম, রাজ্জাক, ওয়াহিদ মুরাদ, মোহাম্মদ আলী, এজাজ, জাভেদ শেখ। মোহাম্মদ আলী তো খুবই ভালো একজন ভদ্র আর কি, খুবই ভদ্র আর রেসপেক্টেবল। একটা ছবি ছিল দুরিয়া, হ্যাঁ। এবং এটা সম্ভবত পাকিস্তানের জাতীয় পুরস্কার জি জি পেয়েছিল জি এই ছবিটি। জি। कर दूंगा जान, अभी करनी पड़ेगी इसी वक्त। देखो इलेक्शन होने वाले हैं, डैड की मजबूरी है। मुझे कबूल तुमने किया है या तुम्हारे जज ने? डिक्लेयर करने का हौसला नहीं है तो मैं शादी क्यों की थी? इसलिए कि मुझे तुम्हारी जरूरत थी। तुम जैसे रईसजादों को जरूरत एक दाश्ता की भी होती है, लेकिन मैं तुम्हारी जायज बीवी हूँ, शादी डिक्लेयर करो। আর ওইটার মধ্যে জার্নালিস্টের ক্যারেক্টার আমার ছিল। আপনার ছিল। এই যে এখন যে অবসরে থাকেন, এই অবসর সময়গুলো কিভাবে কাটেন? অবসরে বই পড়ি। কি ধরনের বই পড়েন? যা পাই তাই পড়ি। এখন তো এই অবস্থায় যে সময় কাটাতে হবে, ম্যাগাজিন, ফিল্ম ম্যাগাজিন পড়ি জানার জন্য যে কি হচ্ছে এখানে। তারপরে মিউজিক, রবীন্দ্রের গানগুলো আছে সেগুলো শুনি। কোন গন্টির কারণে আপনাকে দর্শক এইভাবে লুফে নিয়েছে? সেটা আমিও চিন্তা করি যে কি এমনই করেছি যে লোকে আমাকে এত পছন্দ করে, আমিও সেটা জানি না ঠিক। আপনার একটি অন্যরকম হাসি আমরা পাই যখন আমরা পর্দায় দেখি, তাই? অসাধারণ, কি জানি। তীব্র আকর্ষণ করে। আপনার চাহনি দুর্দান্ত। আপনার অবয়বটুকু, চেহারাটুকু এমন ছিল যে একটা মায়াবী। এটা আপনি আমার সাথে একমত হবেন? আমি আমারটা কি করে না, আমি যে বললাম যে একটা মায়াবী চেহারা, সেটা আপনার চিন্তাধারা ছিল। আপনার নিজেকে, আমি কোনো সময় ভাবে দেখি নাই নিজের, মানে নিজেকে খুঁটিয়ে কখনোই করেন না, কোনো সময় না। বরঞ্চ রবিন করতো, তোমার এই হেয়ার ডুটা তুমি করো না, ভালো লাগে না তোমার, এইভাবে করে বলতো। এই কাপড় এইভাবে পরবা না, এইটা নাও, ওইটা নাও, এই কালার নিও না, এই কালার। সে আমাকে হেল্প করতো ড্রেসে। শাড়ির ব্যাপারে সে চুজ করতো যে এই শাড়িটা নাও, এই শাড়িটা তোমাকে ভালো লাগে। এটা তো একটা মানে অন্যরকম ব্যাপার। সাধারণত কোনো পুরুষ কোনো নারীর জন্য শাড়ি অন্তত কিনতে চায় না বা পছন্দ করতে চায় না। রবিন করতো, অনেক হেল্প পেয়েছে তার কাছে। আপনার চোখ বা হাসি নিয়ে আমি যেটা বললাম, তার এই অবজারভেশন কীরকম ছিল? রবিন ঘোষের কাছে কি বলবো, রবিন ঘোষের কাছে কোনো সময় তারিফ পাই নাই কিছু। সে কোনোদিন বলেনি তোমার এইটা ভালো, সে খারাপই। অনেক হেল্প করেছে এটা আমাকে। সেই সময়ে পর্দা মানবী বলতে যা বোঝায় সেটা রবীন্দ্র যদি কেউ জিজ্ঞেস করতো হেসে উড়িয়ে দিত, হ্যাঁ ভালো করছে, হেসে উড়িয়ে দিত, মানে সিরিয়াসভাবে কোনো ট্রিট হতো না। रिश्ता प्यार का न टूटे चाहे हमसे दुनिया रूठे रिश्ता प्यार का न टूटे चाहे हमसे दुनिया रूठे जब तक इस दिल में है धड़कन तेरा मेरा साथ न छूटे रिश्ता प्यार का न टूटे चाहे हमसे दुनिया रूठे जब तक इस
इस दिल में है धड़कन तेरा मेरा साथ न छूटे জীবন আমার গেল মিছে, জীবন আমার গেল মিছে, ঘুরে সময়ের পিছে, শান্তিটাকে ছুটি দিয়ে যাব দূরে চল। Leaf Limely with cute lemon soap. জীবন আমার গেল মিছে, জীবন আমার গেল মিছে, ঘুরে সময়ের পিছে, শান্তিটাকে ছুটি দিয়ে যাব দূরে চল। Leaf Limely with cute lemon soap. এখনকার সিনেমা দেখা হয় আপনার কালে ভদ্রে? সব তো হয় না, তবে দু একটা দেখেছি, দু একটা দেখে আমি আশা করছি যে এরা ভবিষ্যতে আরো ভালো করবে। তোরা বড় হবি আমি এই দোয়া চাই, এই পৃথিবীতে আর কিছু চাওয়া না। রাখবো তোমায় মোরা মনের সিংহাসনে রাখবো তোমায় মোরা মনের সিংহাসন। আপনারা তো শুটিং করতেন এক একটা গানই বহুদিন, হ্যাঁ 3 দিন 4 দিন লাগতো। যে সময়টা এখন হওয়ারই মানে সুযোগ নাই, কেউ করছেও না। একজন মিউজিক ডিরেক্টর একটা সুর দিচ্ছেন গানের, সেও তো অনেক দিন ধরে। একজন গায়ক গায়িকা প্র্যাকটিস করতে রিহার্সেল হতো আমি চিন্তা করেন মেহেদী সাহেবের মতো লোক 3 দিন 4 দিন হয়ে গেছে রিহার্সালি করছে। রবীন্দ্র বলতেছে না রবীন্দ্র সাহেব আপ জিস তারা গা রে হ্যাঁ মেরা নেই হো রা। এত বড় একটা আর্টিস্ট যদি এই কথা বলে কি করতে পারি আমরা বলেন, তার সামনে মাথা ঝুঁকে যেত যে মাই গড। সে বলতেছে যে আমার হচ্ছে না, আপনি যেভাবে করে ওয়ার্ডগুলো বলতেছেন থ্রো করছেন আমার হচ্ছে না, হচ্ছে না। টেকে রবিন বলছে ওকে, বলে না ওকে না, আপনার মতো হয় নাই। এখন চিন্তা করেন এত বড় সিঙ্গার সে। মোহাম্মদ আলীর কথা বললেন, নাদিমের কথা বললেন, এর মধ্যে সবচেয়ে বেশি ছবির নায়ক কে ছিলেন? নাদিম। নাদিম 50টার উপরে হবে। নাদিমও ছিল আবার অ্যাকচুয়ালি আমাদের ঘরের মতো সম্পর্ক। এতে স্বামী সাহেবের জামাই, মেয়ের জামাই। তারপর রবিনের কাছে প্রথম মানে ছবি চকরির টাইমে মিউজিকের জন্য আসতো, গান ওঠাবার জন্য। তো একটা ঘরোয়া টাইপের আর কি ছিল। অনেক নায়কের সঙ্গেই তো অজস্র ছবি করেছেন আপনি, তো এই কাজ করতে গিয়ে কারো ব্যাপারে কোনো রকম বাড়তি কোনো মানে না। মোহ কাজ করেনি? না না না, নাকি শুধু আপনি যখন প্রফেশন, যখন একদম। যেতেন ক্যামেরার সামনে দাঁড়াতেন, কাজ করতেন, তারপর ফিরে আসতেন? এটা সবাই স্টুডিও জানতে, যে ডাইরেক্টর বললো যে ভাবি ইয়ে লাস্ট শট है आपका। আচ্ছা মেকআপের যে আমার ছেলেরা যেত সামান জিনিস ওঠাও গাড়িতে, এটা লাস্ট শট। ওকে ওকে ওখান থেকে বেরোলাম, স্ট্রেট গাড়িতে বসলাম, বাস ওই যে এক্সট্রা বসে গল্প খাওয়া, গল্প করা, চা খাওয়া, এই করে এগুলো করি। রান্না কেমন পারতেন আপনি? রান্নার শখ ছিল না, রান্না করার খাওয়ারও শখ নাই আর রান্না করারও শখ নাই। রবীন্দ্র খাওয়ার শখ নাই, মজার ব্যাপার। আচ্ছা, আমাদের বাসায় আমার ছেলে যে তারও শখ নেই। যে কারণে কার জন্য বেঁচে গিয়েছেন। হ্যাঁ, কার জন্য রান্না করবো? রবীন্দ্র তো ধরেন কিছু নাই কিছু নাই, আমি হয়তো বললাম যে রবির ঘরে তো কিছু নাই, এরকম দেখি নাই সকালে। আচ্ছা ঠিক আছে, তাই হচ্ছে ডিম আর পাউরুটি, ডিম হলে হয়েছে। আমার ছেলেরও একই জিনিস, ডিম পাউরুটি বাস। আর আপনার প্রিয় খাবার কি? আমার প্রিয় হচ্ছে ভাত, ডাল, ভর্তা, এগুলো হচ্ছে আমার একে বাঙালি। মানে ওখানে চিন্তা করতে কবে যাবো ঢাকায়, লাল শাক খাবো চিংড়ি মাছ দিয়ে, এটা এটা। যখন মানে আউটডোরে যেতেন তখনও কি তাই? যা প্রোডাকশনে খাওয়া হতো সেটাই। ওই রকম কোনো সময় অর্ডার দিই নাই আমি যাওয়ার জন্য এইটা নিয়ে এসো ওইটা নিয়ে এসো। আপনি যখন জনপ্রিয়তার একেবারেই তুঙ্গে, তখন কি এরকম কখনো মনে হয়েছে যে আমি শবনম? না, এই জিনিসটা কোনো সময় আসেইনি। আর আমি বলি আল্লাহ অনেক বাঁচিয়েছে।
এটা আসলে অনেক কিছু হারাতাম আর কি। এই যে লোকদের ভালোবাসা, সবাই যে এত আদর করে, স্নেহ, এসব যে বহুত নখরা वाली है, ये बदतमीज है, অহংকারী। হ্যাঁ, বাত নেই করতি, এইসবের থেকে হারাতাম আর কি। ওই জিনিসটা আসে নাই বলে সবার সঙ্গে বসছি, খেয়েছি, একদম লাইফটা আমার একেবারে ইজিলি, খুবই সাধারণ। একটা মজার ব্যাপার, একটা ছবি রিলিজ হয়েছে দোস্তি, ওটা ম্যাডাম নূরজাহান প্রডিউসার ছিলেন, মিউজিক তারই, একটা মিউজিক সুপার হিট গান। भूल न जाना मेरा प्यार इन राहों में नैन बिछा के तेरा करूंगी इंतजार। ওই ছবিটা রিলিজ হলো, সুপার ডুপার হিট, লোক এত পছন্দ করলো। আমার গ্রামের ক্যারেক্টার, মেয়ের ক্যারেক্টার ছিল। তো একদিন দেখি হঠাৎ আমার বাসায় মেয়ে লোক ভরা, দুপুরবেলা, সেদিন শুটিং ছিল না, আমি বাসায় ঘুমোচ্ছি। তো আমার যে পার্সোনাল লোক ছিল সে এসে বলল, সেক্রেটারি এসে নক করতেছে, আমি কী রে দুপুরবেলা ঘুমাচ্ছি, ম্যাডাম নিচে এত মেয়ে লোক আসছে আপনার সঙ্গে দেখা করতে, আমি সাবারে দেখতে চাই, আচ্ছা বসতে বল। আমি কিছুক্ষণ পরে আসলাম, তা আমি সবার কথা বলি, বলে আপনি কি শবনম? আমি বলছি, হ্যাঁ আমি শবনম। বলে একটু ছুঁয়ে দেখি আপনারে। আমি বলছি, হ্যাঁ দেখেন। তো উনি হচ্ছেন বেশ বয়স্ক ভদ্রমহিলা, এসে আমাকে ছুঁয়ে দেখলো যে আমি, এই অনুভূতিতে আমি বোঝাতে পারবো না, দ্যাট ফিলিংস, যে কীরকম লেগেছে আমার, এই ফিলিংসটা বোঝাবার না। অবসরে কোন ধরনের স্মৃতি আপনাকে তাড়িত করে? পুরনো দিনের, হারানো দিনের? হারানো দিনের স্মৃতি আমার, মানে ফিল্মের বাইরে যারা ফ্রেন্ড ছিল কিছু, তাদের আমি খুব মিস করি আর কি। ছবি করতে গিয়ে কখনো কি কোনো মজার কোনো স্মৃতি হঠাৎ আপনাকে দোলা দেয়? হ্যাঁ, ছবি, এই যে দোস্তির কথা বললাম না, এটার মধ্যে গান ছিল একটা, খুব গ্রামের আর কি, একদম টিপিক্যাল গ্রামের মেয়ে। আর এটা খুব মজা। আর ডাইরেক্টর ছিল নাম করা ওখানকার, শরীফ নাইয়ার, ইন্ডিয়াতে ডাইরেকশন দিয়েছে, পাকিস্তানে দিচ্ছিল নূরজাহানের ছবিতে। আমারে বললো, আমরা টকি সিন যত ছিল ইনডোর সব শেষ করে গান শুধু বাকি ছিল। তো এই গানটা করতে আমরা গেলাম বাড়ি অ্যাপটামেতে। গানটা ছিল চিঠি যারা সাইয়া জি কে নাম লিখতো, হাল মেরে দিল কা তমাম লিখতো, খুব সুপারহিট গান। তো ওইটা বললো, শবনম তুম তৈয়ার হো? मैंने कहा जी नैयार भाई। বলে আ যাও। তো আমি গেলাম, ডান্স ডাইরেক্টর আমাকে দেখালো, দেখার বললো जाओ शबनम ये रिहर्सल कर लो। मैंने कहा मैं नहीं करूँगी ये। उन्हें अबाक हो गए, बोले क्यों? मैंने कहा नैयार भाई आप ज़रा सा सोचे एक सेकंड के लिए, आपने जो टॉकी सीन मुझे इंडोर में किया है वो किस तरह इनोसेंट, एकदम इनोसेंट, और यहाँ के जो एक्शन दिखा रहा है लग रहा है मुजरा कर रही हूँ मैं तो ये नहीं करूँगी। कह रहे सोची तो सत्य कथा से चिंता कर। से बोला शबनम मेरे जहन पे ही नहीं आया, तुम इसको कैसे? मैंने कहा मैंने टॉकी सीन किया, मैं इस तरह तो डांस नहीं करूँगी कि मुजरा कर रही हूँ। कह रहे तू कर सकेगी इसको? मैंने कहा मैं कर सकूँगी। कह रहा अच्छा चल कर। তো ডান্স ডাইরেক্টরকে সরিয়ে আমারে বললো তুই কর। তা আমি প্রথম যে মুখরা হয় আমি করলাম নিজের ইচ্ছা মতো, ওই লাফিয়ে ঝাঁপিয়ে যেটা হয় আর কি, ওইভাবে করলাম। जी के नाम लिख दे हाल मेरे दिल का तमाम दे। सावरी का दिया बेकरार है, অবসরে কোন ধরনের স্মৃতি আপনাকে তাড়িত করে? ফিল্মের বাইরে যারা ফ্রেন্ড ছিল কিছু,
তাদের আমি খুব মিস করি আর কি। তখনকার যারা আপনার সঙ্গে নায়িকা হিসেবে ছবিতে কাজ করতেন তাদের কার সঙ্গে আপনার মানে একটু বেশি? আমার সঙ্গে এই জেবার সঙ্গে একটু ভালো ছিল। বাংলাদেশে যারা ছিলেন নায়িকা যারা আমার শোনা- সকলের সঙ্গে ভালো দেখা হতো, হ্যালো হাই সালাম দেওয়া, সকলের সঙ্গে ভালো ছিল। আপনার কখনো মনে হয়নি ছবি পরিচালনার ব্যাপারে, ডিরেকশন দেওয়ার ব্যাপারে? মনে যে হয়নি তাই না, মনে হয়েছে, কিন্তু রহমান ভাই চিন্তা করলাম আল্লাহ আমার যেইটুক সম্মান দিয়েছে অ্যাক্টিং করে ওইটা নিয়েই বসে থাকি। আমি ডাইরেকশন নতুন একটা লাইনে যাব, যদি না করতে পারি বদনাম, এই জন্য আর আগে বাড়তে পারি নাই ভয়। এই দীর্ঘ জীবনে অনেক সাফল্য আপনার, এতটাই সাফল্য যতদিন চলচ্চিত্রের ইতিহাস মানুষের চোখের সামনে থাকবে শবনম ওই শিশির বিন্দুর মতোই জ্বলজ্বল করবে। দীর্ঘ চলার পথে আক্ষেপ হয় যে এই জিনিসটি আসলে আমি পাইনি। না সেরকম আমার মনে হয় আমি সব জিনিসই পেয়েছি। আপনাকে এই মুহূর্তে যখন দেখছি মুখোমুখি বসে, দর্শকও যারা দেখছেন তারা একটা জিনিস হয়তো খেয়াল করেছেন, আপনার খোপায় আপনার চুলে বেলি ফুল আছে। আমার খুব পছন্দের ফুল। কি কারণে, কবে থেকে এটা? এটা শুরু থেকে আমার পছন্দের। বেলি ফুলের সময় যখন হতো পেতাম, তখন চুলও লম্বা ছিল, খোপা করে দিয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছে পরে যাচ্ছে। আর কি কি শখ ছিল আপনার? শাড়ি কেনার খুব শখ ছিল আমার। আর কালার রঙের ব্যাপারে? আমার ওই চাকচিক্য আলে ওই যে চিকচিক করে শাড়ি ওগুলো আমার ভালো লাগে না। ফ্যাশন হলো আমার ভালো লাগে না, আমার এই সিম্পল বর্ডার হলো, কালার হলো, লাইট কালারের মধ্যে সুন্দর কালার কম্বিনেশনে বর্ডার হলো, এই টাইপের। একেবারে অনুষ্ঠানের শেষের দিকে যে জগৎটি একসময় আপনার বর্ণাঢ্য একটি জগৎ ছিল রং ঝলমলে, সেই জগৎটিকে খুবই সাদা মাটা সাধারণ করে ফেলেছেন এখন আপনি। আমাকে সকলেই জিজ্ঞেস করে যে কীভাবে তুমি এটা করলা। আমি বললাম আমি যখন পাকিস্তান থেকে ঢাকায় যে রওনা হলাম, চিন্তা করলাম যে ঢাকায় চলে যাব, সেদিন মনে হলো আমার যে বোরখা পরেছিলাম ওই ফিল্মের বোরখাটা ওইখানে রেখে আসলাম ঢাকায়, সব রেখে ওইখানে চলে আসলাম। আম্মাজানের পরে আর কোনো চরিত্র আপনাকে আর টানে না, তো যদি কখনো ওই রকম চরিত্র কেউ তৈরি করতে পারেন তাহলে কি আমরা আপনাকে? হ্যাঁ, যদি পছন্দ হয় আমার, আর আমি চিন্তা করব যে পারবো কি না, যদি করতে পারি, বয়স সব কিছু মিলে যদি দেখি করতে পারি করব আমি। আপনার দর্শক যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের জন্য কি কিছু বলবেন? তাদের জন্য আমি এইটুকুই বলছি যে আমার জন্য আপনারা দোয়া করবেন। আজকে আপনাদের জন্য আমি শবনম, তো আপনাদের দোয়া খুবই দরকার। কার দোয়া লাগে কেউ বলতে পারে না, তো আমার রিকোয়েস্ট যে আপনারা দোয়া করবেন আমি যাতে সুস্থ সবল থেকে কাজ করে যেতে পারি। যেতে হবে সবারই একদিন। এই যে যেতে হবে একদিন, আপনি যে বললেন মৃত্যু চিন্তা, এটা তো এক ধরনের মৃত্যু চিন্তা, এটাকে কি আপনাকে তাড়িত করে? করে। এই যে ৮০ থেকে ৮০ কি করবে না, কি ভাবেন তখন? এই যে বারবার এই যে শটগুলো আগে যাচ্ছে, তো তখনই তো ভয় লাগে। আগে ছোটবেলায় বার্থডে কি আনন্দ হতো না, এই পড়বো, এই পাবো, প্রেজেন্ট পাবো, আর এখন বার্থডেতে আসলে ভয় লাগে, যে কমে কবরের যাচ্ছে। সামনে যাচ্ছি মনে হয়। আপা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য, চ্যানেল আইকে সময় দেওয়ার জন্য। চ্যানেল আইকে ধন্যবাদ যে আমাকে দেখেছেন। আমিও একটা ইতিহাসের সঙ্গী হয়ে রইলাম না। যে বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে এই প্রথম আপনাকে পেয়ে। থ্যাংক ইউ রহমান ভাই। এবং- আজকে আমি সত্যি খুবই আনন্দিত হলাম চ্যানেল আইতে এসে। অনেক পুরনো লোকদের সাথে পরিচয় দেখা হলো, পরিচয় তো ছিল, খুব ভালো লাগলো। তখনকার কথা মনে সেই রকম মনে পড়ছে না, আবছা আর কি মনে পড়ে যে কীভাবে এনজয় করে কাজ করেছি। প্রিয় দর্শক, সেই হারানো দিনের রাজকন্যাকে আবার খুঁজে পেলাম চ্যানেল আইতে আজকের এই অনুষ্ঠানে, বিশেষ আয়োজনে। যিনি একসময় দাপিয়ে বেড়াতেন, যিনি দীর্ঘকাল দেশে এবং দেশের বাইরের পর্দাকে আলোকিত করে রেখেছেন, সেই আলোকিত মানুষ আজকে যে সময়টুকু দিলেন, আবারও আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। শবনম আপা, আপনার জন্য অনেক আপনাকেও ধন্যবাদ। শুভেচ্ছা এবং শুভকামনা। রহমান ভাই
আপনার সাথে অনেক দিন পরে দেখা জি হলো, জি জি সেই পুরোনো দিনের যারা